আওয়ামী লীগের 1/4 যদি এসে রাজনীতি করতে পারে, বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। আবার ধানের খেটে ওই মশারিটা নিয়ে ঘুমাতে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, জেলে যেতে হবে, জুলুম সহ্য করতে হবে। এইটা বিএনপিকে মনে রাখা উচিত বলে আমি মনে করি। এই বিএনপির মিটিং এ এখন জয় বাংলা স্লোগান শোনা যায়। এটা কে কতটুকু দায়িত্বশীল সেটা পরের কথা। এই বিএনপির মিটিং এ শহীদ জিয়ার সহধর্মিনী শেখ হাসিনার নাম বলে ফেলে ভুলে। বিএনপির যেই নেতা, বুলেট প্রুফ গাড়ি, হয়তো বুলেট প্রুফ বাসা, বুলেট প্রুফ ক্যাম্পেইন ওনাদের করতে হবে। এখান থেকে ফিরে এসে যদি দলের নেতা কর্মীরাই যদি তাকে নিরাপত্তা না দিতে পারে, পৃথিবীর কেউ ওই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে নিরাপদ রাখতে পারে নাই। জিয়াউর রহমান স্বয়ং, জিয়াউর রহমানও অন্যের গুলিতে, শেখ মুজিবও অন্যের গোলাগুলিতে গুলি করেছে, তাকে ধরার ব্যাপারটা স্বরাষ্ট্র উপদেষ্টা 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এটা দুর্বলতা সরকারের। তো বিভিন্ন কালপিটকে ধরার জন্য পুরস্কারের ন্যায় রীতি আছে, কিন্তু আমিও সারপ্রাইজ হয়েছি এবং এটা নিয়ে অনেক কথাও হচ্ছে। একটা সময় আছে এই ঘোষণা করার, সেটা হলো সরকারের গোয়েন্দা পুলিশ এবং আইন শৃঙ্খলা যখন প্রায় ব্যর্থ হয়, তখন এই ঘোষণাগুলো আসে। অর্থাৎ একেবারে তন্ন করে খুঁজে বা কোথাও লুকিয়ে আছে কনফার্ম, বেরোলে ধরা যাবে, সেই ইনফরমেশনের জন্য এই 50 লক্ষ টাকা ঘোষণা করার পরেও কিন্তু তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এটা সরকারের বা প্রশাসনের দুর্বলতা বলেই অনেকেই মনে করেন, আমিও তাই মনে করি। যদি প্রশাসন শক্ত হতো, যদি নিচ্ছিদ্র ব্যবস্থা নেওয়া যেত, যদি ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কৃষির দায়িত্ব না দিয়ে শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হতো, তাহলে হয়তো উনি আর একটু মনোযোগ দিতে পারতেন। কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোনটা কতটুকু প্রয়োজন, সেটা আমার মনে হয় ইউনূস সরকার ততটা বুঝতে পারছেন না। তবে আমরা আমাদের দল থেকে প্রথম থেকে বলে আসছিলাম, দুটি কথা খুব পরিষ্কার ভাবে বলে আসতেছিলাম যে পরিস্থিতি যদি ভালো না হয়, যদি ইলেকশন না হয়, তাহলে মানুষ মারা যাবে এবং এটা মারা যাচ্ছে। ভবিষ্যতে আইন শৃঙ্খলা সঠিক না হলে আরো মারা যাবে। আরেকটা কথা বলছি, দাবিটা এখনো আমাদের আছে যে নির্বাচনের আগে এই সরকার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া। তবে তাদেরও ভালো হতো, দেশের ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো। আর এটা ওনারা করেননি। তো এখনো সময় আছে। আমি জানি না দেশের পরিস্থিতি কি হবে, একটা পর্যায়ে তারা ব্যর্থতা নিয়ে ফেরত যাবে কিনা। কারণ এইভাবে মানুষ হত্যা করতে থাকলে, আজকে দেখেন প্রার্থী, নির্বাচন অফিস, নির্বাচন কর্মকর্তা, জুলাই যোদ্ধা, সবাইকে নিরাপত্তা দেওয়া হবে, দেশের মানুষের কোনো নিরাপত্তার খবর নাই। নিরাপত্তা যে একটা গুরুত্বপূর্ণ এবং বেসিক নিড, এটা আমি 2007-এ প্রেস ক্লাবে বলেছিলাম আমার বই প্রকাশের মধ্য দিয়ে। তো আমি এখন মনে করি যে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বেসিক নিড, বিশেষ করে বাংলাদেশের মধ্যে। আর একটা কথা এখানে উল্লেখ করতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করছি বলে আজকে যে প্রার্থীদের যেই নিয়মটা হয়ে যায় সেটা আর ফেরত আসে না। আজকে যদি প্রার্থী সবাইকে ওই গানম্যান দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে আবার এইটা আর বাদ দেওয়া যাবে না। দেখা যায় প্রতি নির্বাচনের আগেই গানম্যান, বিশিষ্ট ব্যক্তিদের সাথে গানম্যান, ওই আফগানিস্তানের মতো পাঠানদের মতো দেখা যাবে সবার হাতে অস্ত্র। এই অস্ত্র দিয়ে কিন্তু আসলে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। নিরাপত্তা নিশ্চিতের জন্য জনগণকে মোটিভেট করে, জনগণকে নিয়ন্ত্রণে আনতে হয়, জনগণকে সঠিক পথে আনতে হয় এবং গোয়েন্দা কে জোরদার করতে হয়। গোয়েন্দা হলো বিরোধী দলকে দমনের জন্য নয়, যে কালপিট যারা তাদেরকে দমন, বহিঃশত্রুকে দমন করার জন্য গোয়েন্দা বাহিনী হয়ে থাকে, যেটাকে মিসইউজ করা হয়েছে অতীতে এবং বর্তমানেও মনে হয় তার কোনো গুরুত্ব নেই। আচ্ছা, কয়েকটা কথা বলি যে দায়িত্বশীল ব্যক্তিরা যদি বলে, তাহলে ওই মনির ভাই বলছে কিছু গ্রহণযোগ্য কথা ওগুলো করা যায়। যদিও উপস্থাপক পরে বলেছেন যে না, অনেক দায়িত্বশীল লোকরাও বলেছে। আমি মনে করি প্রার্থী ভোট চাইতে গিয়ে যা বলে, এই প্রার্থীরা দায়িত্বশীল লোক, তারা দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত। সুতরাং কোনো প্রার্থী ক্যাম্পেইন করতে গিয়ে যে কথাগুলো বলে, সেটা অন্য দল এবং দেশবাসীর গুরুত্বের সাথে নেওয়া উচিত বলে আমি মনে করি। দ্বিতীয় পয়েন্টটা নিয়ে অনেক কথা হয়েছে ইমামদের, যে ইমামরা ক্যাম্পেইন করবে কিনা, ইমামরা কিছু বলতে পারবে কিনা। তো একটা সময়ে, বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এই সামাজিক কেন্দ্রবিন্দু ছিল কিন্তু মসজিদ। এবং আমি দেখেছি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কিন্তু এখনো ওই গির্জাকে, মন্দিরকে এবং পেগোডাকে তাদের কেন্দ্রবিন্দু হিসাবেই ধরে। তাদের
কালচারাল বিষয়, তাদের লেখাপড়া, তাদের ডিবেট, বিশেষ করে খ্রিস্টানরা সব ইয়েতে গির্জায় করে। তো আমরা শুধু মুসলমানরা ওই ধর্মকে আলাদা করে রেখে ওখানে আর আমরা যাই না, যারা শুধু নামাজ পড়তে যাবে, এরকম একটা ব্যবস্থা। তবে আমি মনে করি ইমামদেরকে এখনো মানুষ তাদের নেতা মনে করেন, শিক্ষিত লোক মনে করেন, আল্লাহওয়ালা লোক মনে করেন, যার জন্য ইমামকে জিজ্ঞেস করেন। আর ইমাম যদি বলে চাঁদাবাজকে ভোট দিবেন না, সন্ত্রাসীকে ভোট দিবেন না, অমুকে দিবেন না, এটাই বিএনপির গায়ে নেওয়া উচিত বলে আমি মনে করি না। বরঞ্চ নিজেরা এগুলো না বললে তাদের আরো ইমেজটা ভালো থাকবে বলে আমার মনে হয়। ইমামকে বলতে দেন না, ইমাম যদি সত্য না বলে তো ওই ইমাম এটা এলাকায় থাকতে পারবে না, জনগণই ধরবে তাদের। তো সুতরাং আমার মনে হয় ইমামদেরকে একটু স্বাধীনতা দেওয়া উচিত, কারণ স্বৈরাচার আমলে ইমামরা কিন্তু স্বাধীন ছিল না বলেই এই আপনার বাইতুল মোকাররমের খতিবকেও পালাতে হয়েছে। ওইটা দলীয় ইমাম আমরা তো আর চাই না, আমরা চাই সামাজিক বা মুসলমানের নেতা হিসাবে ইমাম কাজ করুক, তাদেরকে মুক্ত ভাবে কাজ করতে দিন, তাহলে ভালো হবে। নাম লেখা, এটা ক্যাম্পেইন করতে গেলে সে যে কোথায় কোথায় ক্যাম্পেইন করলো আর কারা স্বইচ্ছায় নাম্বার দিল এবং নাম লিখতে, এতে কোনো বাধা নাই। আমি নৈতিকভাবে এর কোনো বাধা আমি মনে করি না, যদি এর পেছনে কোনো দুশ্চিন্তা বা দুশ্চিন্তার মতো কোনো কারণ না ঘটে। তাহলে আজকে বিএনপি যদি এই নাম লেখা বাধা দেয়, তাহলে 1% স্বতন্ত্র প্রার্থীর যে এই ভোটারের নাম লিখে সাবমিট করতে হয়, ওটা বাধা দেন না কেন? সুতরাং যুক্তির মধ্যে থাকতে হবে। 1% লোকের নাম যদি আমি নিতে পারি, স্বাক্ষর নিতে পারি, মোবাইল নাম্বার নিতে পারি, এমনকি ভোটার আইডির ফটোকপি নিতে পারি, সেখানে তো বিএনপি কথা বলে না। তাহলে আজকে একজন ক্যাম্পেইন করতে 10টা নাম দেখলে ওনাদের গায়ে লাগে কেন? তো সুতরাং এইগুলো কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এগুলো জনগণ বোঝে। জনগণ দাগা খেতে খেতে, মানে ওই চুন খেতে খেতে মুখ এমন ভাবে পুড়েছে 54 বছরে যে এখন দই দেখলেও তারা ভয় পায়। তো সুতরাং তারা আগামীতে সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আমি মনে করি, সেখানে কোনো সমস্যা হবে না। নিরাপত্তার যে অবস্থা আজকে, বিএনপির যে নেতা, বুলেট প্রুফ গাড়ি, হয়তো বুলেট প্রুফ বাসা, বুলেট প্রুফ ক্যাম্পেইন ওনাদের করতে হবে। এখান থেকে ফিরে এসে যদি দলের নেতা কর্মীরাই যদি তাকে নিরাপত্তা না দিতে পারে, পৃথিবীর কেউ ওই আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে নিরাপদ রাখতে পারে নাই। জিয়াউর রহমান স্বয়ং, জিয়াউর রহমানও অন্যের গুলিতে, শেখ মুজিবও অন্যের গোলাগুলিতে মারা গেছেন। সুতরাং নিরাপত্তা মানেই শুধু অস্ত্র নয়, নিরাপত্তা মানেই বুলেট প্রুফ গাড়ি নয়। নিরাপত্তার সবচেয়ে বড় নিরাপত্তা হলো জনগণকে নিজের ইমেজ, জনগণের মাঝে নিজের ইমেজ তৈরি করা। তো সুতরাং আমি মনে করি যে আজকে যে বুলেট প্রুফ গাড়ির রেকর্ড, আগামীতে দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেটই চাইবে একটা করে বুলেট প্রুফ গাড়ি কেনা যায় কিনা। এই যে পরিস্থিতিগুলো দেশের নেগেটিভ হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যাম্পেইন যারা করবে বলে 2টা গানম্যান দেন, আমরা অমুক গ্রামে ক্যাম্পেইন করতে যাব। এই যে একটা শুরু হয়েছে, এটা কিন্তু খুব খারাপ। আজকে আমি একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমি আওয়ামী লীগকে এরকম স্পষ্ট কথা বলতাম, কোনোভাবে যদি বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে বিএনপির সবচেয়ে ক্ষতি হবে না। আওয়ামী লীগের নেত্রী কিন্তু ওখান থেকে বলতেছে যে বিএনপি কে বাঁচতে হলে আওয়ামী লীগকে নিতে হবে, জামাতের মধ্যে বিএনপি টিকে থাকতে পারবে না আমাদেরকে ছাড়া, এরকম আকার ইঙ্গিতে কিন্তু উনি বলছেন। সো ওনার এই প্রলোভনে যদি বিএনপি আওয়ামী লীগকে বা মডার্ন বা রিফাইন্ড আওয়ামী লীগের জায়গা করে দেন, তাহলে আমি বলবো যে এইটা খাল কেটে কুমির আনার মতোই। আওয়ামী লীগের 1/4 যদি এসে রাজনীতি করতে পারে, বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। আবার ধানের কেটে ওই মশারিটা নিয়ে ঘুমাতে হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, জেলে যেতে হবে, জুলুম সহ্য করতে হবে। এইটা বিএনপিকে মনে রাখা উচিত বলে আমি মনে করি। এই বিএনপির মিটিং এ এখন জয় বাংলা স্লোগান শোনা যায়। এটা কে কতটুকু দায়িত্বশীল সেটা পরের কথা। এই বিএনপির মিটিং এ শহীদ জিয়ার সহধর্মিণী শেখ হাসিনার নাম বলে ফেলে ভুলে, কাদেরকে ওনারা কাছে নিচ্ছেন সেটা যদি না বুঝেন, আজকে আওয়ামী লীগের দোসর যারা, আওয়ামী লীগের ভোট যেগুলো, সেগুলো নেয়ার জন্য দলগুলোর মধ্যে কারাকারি লেগে গেছে। কিন্তু আমি মনে করি, অনেকে মনে করেন ইনক্লুসিভ ভোটের জন্য আওয়ামী লীগকে আনা দরকার, আওয়ামী লীগের ভোটাররা এতিম হয়ে গেছে, কারে ভোট দিবে। আরে ভাই, তারা এত চিন্তা করছে না, তারা তো জনগণ। আওয়ামী লীগের ভোটাররা এখন, আওয়ামী লীগ নাই, তাদেরকে রেখে পালিয়ে গেছে নেত্রী, তার আত্মীয় স্বজন নিয়ে, তারা সিদ্ধান্ত নিবে কোন দলকে ভোট দিবে। আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগ আসে নাই বলে আওয়ামী লীগের ভোটাররা গোসা করে বসে থাকবে, ভোট দিবে না। আমি মনে করি উপযুক্ত ক্যান্ডিডেট বাছাই করে আওয়ামী লীগের ভোটাররাও ভোট দিবে, এটাই বিশ্বাস করতে হবে এবং ওই দিকেই আমাদের আগাতে হবে।
এখন আসেন জি, স্যার যে এটা একটু সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করেছিলেন। তো প্রশ্নটা কি ছিল? জি, মসজিদের আপনার রাজনীতির বিষয়টা নিয়ে এটা হ্যাঁ, অল্প ওটা আমি একটু কভার করেছি এবং আজকে ২ টা বিষয় আপনার ছিল। একটা হলো জামাতের পক্ষে ভোট চাইলে ইমামকে বেঁধে রাখতে বললেন এটা। আর হাদির গুলিবিদ্ধ হওয়াটা বিচ্ছিন্ন ঘটনা ইসির। দুটিই আমরা বিশদভাবে আলোচনা করেছি এবং দেখেন দর্শক শ্রোতারা যখন প্রশ্ন করে তখন বোঝা যায় যে তারা সবকিছুই বোঝে। তো সুতরাং আমি মনে করি আজকে সবচেয়ে বেশি সংস্কার হয়েছে জনগণের মধ্যে এবং এই সংস্কারটা ধরে রাখতে পারলে আজকে সরকারের ব্যর্থতার জন্য আজকে এই আপনার শহীদ মিনার থেকে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে সকল দলকে আবার সেই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলা হচ্ছে। আপনি দেখেন ভাই ভাই ঝগড়া করলে তখন ওই পাড়াপড়শি বা শত্রুরা এসে ঢুকে যায়। সুতরাং আমরা রাজনৈতিক কারণে জি, ভোটের কারণে যতই বিভাজন করি না কেন জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। আমরা ভারতের অধীনে আর থাকতে চাই না। ভারত আমাদের উপরে দাদাগিরি করুক এটা বাংলাদেশের মানুষ চায় না। ভারত আমাদেরকে লুটে পুটে খাক, আমাদের আর্মি ধ্বংস করুক, আমাদের গুণী লোকদেরকে তারা মেরেছে। আপনি দেখেন ৭১-এ এই ১৪ই ডিসেম্বর যেভাবে হত্যা করেছে এগুলো বেরিয়ে আসতেছে আবার ঠিক বিডিআরে ওই চৌকস অফিসারদেরকে সারা দেশ থেকে আওয়ামী লীগ এর মাধ্যমে পোস্টিং করে ১ মাসের মধ্যে সবাইকে একসাথে জড়ো করে হত্যা করেছে পৃথিবীর আর কোথাও নাই।